আরমান মায়াকে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে রুমের দরজা লক করল। মায়া আরমানকে দরজা লক করতে দেখে বলল, আরে দরজা লক করছেন কেন? রান্নার এখনও অনেক কাজ বাকি আছে। আরমান, রুবি, মাইশা, সামিরা ওরা আছে তো, ওরা করে নেবে। মায়া বিরক্ত হয়ে বলল, ধ্যাত, এগুলো কোনো কথা? পিকনিক করছিলাম আমরা, আর আপনি আমাদের পিকনিকের 12টা বাজিয়ে দিচ্ছেন। আমি নিচে যাব, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। বলেই মায়া বিছানা থেকে উঠে চলে যেতে নিল, কিন্তু আরমান আবারও ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিল। তারপর গম্ভীর গলায় বলল, চুপচাপ এখানে বসে থাকবে, এক পাও নড়বে না। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে নিচে যাব। মায়া, কিন্তু কেন? আমি এখন গেলে কি হবে? আরমান, কিচ্ছু হবে না দাঁড়ি, আমি বলেছি তাই, চুপচাপ বসে থাকবে। বললাম তো আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে নিচে যাব। মায়া 2 পা বিছানায় তুলে বাবু হয়ে বসে বিড়বিড় মুখ বেঁকিয়ে করে বলল, গম্ভীর মুখও হলো বিড়াল। ধ্যাত, এভাবে চুপচাপ একা একা বসে থাকতে ভালো লাগে। মায়া বিড়বিড় করে বললেও আরমানের কানে ঠিকই গেছে ওর কথাগুলো। আরমান, এই তো এখানে আমার ল্যাপটপ মোবাইল দুটোই আছে, নিয়ে যা ইচ্ছা করতে পারো। মায়া চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করল, যাট ইচ্ছা তাই? আরমান ভ্রু কুঁচকে বলল, কি দুষ্টু বুদ্ধি আটছ এই ছোট্ট মাথায়। মায়া দাঁত বের করে হেসে বলল, বেশি কিছু না দাঁড়ি, ভাবছি আপনার বিজনেসের ইম্পর্টেন্ট ইমেলগুলোর রিপ্লাই দেব। এই যেমন, আমি আরমান শাহরিয়ার এখন বউ নিয়ে ভীষণ ব্যস্ত, তাই দয়া করে এখন আমাকে ডিস্টার্ব করবেন না। আর একজনকে বলবো, আপনাদের সাথে করা সমস্ত ডিল আমি ক্যান্সেল করলাম, বউয়ের কথায়। আমার বউ হচ্ছে আমার জীবন, বউয়ের কথা শেষ কথা। তাই এখন সমস্ত কাজ বাদ দিয়ে বউকে নিয়ে টাইম স্পেন্ড করুন। আপনারাও বউ নিয়ে খুশি থাকুন আর আমাকেও খুশি থাকতে দিন। আরমান মায়ার মাথায় হালকা করে চাটি মেরে বলল, এই ছোট্ট মাথায় এত কুবুদ্ধি কিভাবে আসে? হ্যাঁ, আগে তো তুমি এমন দুষ্টু ছিলে না। মায়া ঠোঁট ফুলিয়ে মাথায় আরমানের চাটি মারা জায়গাটাই হাত দিয়ে বলল, এই আপনি আমায় মারলেন? বধূ নির্যাতনের মামলা দেব কিন্তু। আরমান ওয়ার্ডরোব থেকে টাওয়েল বের করে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, দিতে পারো যদি তুমি তোমার গম্ভীর সাহেবকে হাজতে দেখতে চাও। আর মেলের রিপ্লাইও দিতে পারো যদি চাও তোমার হাসবেন্ডের বিজনেস ডুবে যাক। কথাটা বলেই আরমান ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে মায়া বিরক্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল আরমানের ফোনটা হাতে নিয়ে। ফোন অন করতেই পাসওয়ার্ড চাইল। মায়া কোনো কিছু না ভেবেই লিখে দিল মায়াবতী। আর প্রত্যাশিতভাবেই ফোন আনলক হয়ে গেল। তবে ফোনের ওয়ালপেপারে সেট থাকা ছবিটা দেখে অবাক হল। ছবিটা ওর আর আরমানের, কিন্তু ও জানে না কখন কিভাবে তোলা হয়েছে। ছবিটাতে দেখা যাচ্ছে মায়ার পরনে কালো শাড়ি, জুয়েলারিও ম্যাচিং, আর আরমানের পরনে কালো স্যুট। মায়া আরমানের একটা হাতের উপর পড়ে আছে, আর আরমান মায়ার মুখের কাছে ঝুঁকে আছে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা ইভেন্টে ড্যান্সের স্টেপ এটা। দুজনকেই খুব সুন্দর মানিয়েছে, একদম ম্যাচিং ড্রেসে বেস্ট কাপল। মায়া গ্যালারিতে চলে গেল ছবি দেখার জন্য। আর গ্যালারিতেও নিজের অনেক ছবি দেখতে পেল। বেশিরভাগ ছবিই মায়ার অজান্তে তোলা, তা ছবিগুলো দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা ছবি এমন, মায়া অফিসে নিজের কেবিনে বসে একজনকে তার কাজ বোঝাচ্ছে, সেই ফাঁকে ওর মুখের সামনের পড়া চুলগুলো বিরক্তি নিয়ে হাতের আঙ্গুল দিয়ে কানের পিঠে গুজছে। ঠিক সেই সময় ছবিটা তোলা হয়েছে, তবে কাচের দেওয়ালের এপার থেকে। এই ধরনের আরও অনেক ছবি আছে। ছবি দেখতে দেখতে কতটা সময় পেরিয়ে গেছে খেয়াল নেই মায়ার। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো ও। আর তাকাতেই ওর দৃষ্টি আরমানের উপরেই থমকে গেল। হাঁ করে বোকা চোখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আরমান ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে, অর্ধনগ্ন অবস্থায়। কোমরে শুধু একটা টাওয়েল প্যাঁচানো, শরীরের বাকি অংশ দৃশ্যমান, আর একটা টাওয়েল গলায় ঝুলানো। শরীর মাথা এখনও ভিজে, মুছেনি হয়তো। লোমশহীন বুকে পানির ফোঁটাগুলো মুক্তোর দানার মতো জলজল করছে। ধীরে ধীরে এগিয়ে এলো মায়ার একদম কাছে। মায়া তখনও বিছানার একপাশে চিত হয়ে শুয়ে আছে। হাতে থাকা ফোনটা কখন যে বিছানায় নামিয়ে রেখেছে তার খেয়াল নেই ওর। আরমান মায়ার কাঁধের 2 পাশে 2 হাত বিছানায় রেখে একদম মায়ার মুখের কাছে মুখ নিয়ে ঝুঁকে এলো। আরমানের চুলের পানি টপটপ করে মায়ার মুখে পড়ে মুখ ভিজিয়ে দিচ্ছে। মায়া তখনও আরমানের নগ্ন বুকের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেছে। আরমান নেশাক্ত কণ্ঠে ফিসফিস আওয়াজে বলল, জানো এইভাবে তাকিয়ে থাকলে নিজেকে কিভাবে কন্ট্রোল করব? জানি তোমার হাজবেন্ড ভীষণ হ্যান্ডসাম, তাই বলে তাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাবে?
কথাটা বলেই আরমান ওর মাথাটা ঝাঁকিয়ে দিল। ওর চুল থেকে অনেকগুলো পানির ফোঁটা মায়ার মুখে পড়ল। আরমানের এমন কথায় লজ্জা পেয়ে নাকি চুলের পানি চোখে পড়ায় মায়া সাথে সাথে চোখ বন্ধ করে নিল, তা আরমানের জানা নেই। মায়ার শ্বাস প্রশ্বাসের গতি ভীষণভাবে বেড়ে গেছে। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মায়ার হালকা গোলাপের পাপড়ির ন্যায় অধরে আরমানের চুলের এক বিন্দু পানি ভীষণভাবে আকর্ষিত করছে আরমানকে। একটা শুকনো ঢোক গিলল আরমান। না, আর নিজেকে ধরে রাখতে পারল না ও। অজানা এক মোহের বসে ধীরে ধীরে নিজের দুই পুরুষালী ঠোঁট দিয়ে মায়ার নরম অধর আবদ্ধ করে নিল। হঠাৎই কেঁপে উঠল মায়া, কিন্তু বাধা দিল না আরমানকে। যেন এই স্পর্শটুকু ওরও প্রয়োজন ছিল বহুদিন ধরে। এক তৃষ্ণার্ত পথিকের ন্যায় দীর্ঘ মরুভ্রমণের শেষে হঠাৎ স্বচ্ছ ঝর্ণার কাছে পৌঁছে যাওয়া, যেখানে প্রথম চুমুকেই শুকিয়ে যাওয়া প্রাণে ছড়িয়ে পড়ে অনাবিল শান্তি ও এক সীমাহীন তৃপ্তি। বেশ কিছুক্ষণ মায়ার ঠোঁটের মিষ্টি সুধা পান করার পর ধীরে ধীরে নিজের ঠোঁট সরিয়ে নিল আরমান। মায়ার চোখ তখনও বন্ধ, চোখের পাপড়িগুলো তিরতির করে কাঁপছে। লজ্জায় দুই গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। আরমান তখনও ঝুঁকে আছে মায়ার উপর, এক দৃষ্টিতে তাকিয়ে মায়ার মুখের দিকে। এরপর হঠাৎই আরমান উঠে পড়ল। তারপর দুই হাত দিয়ে মায়াকেও এক ঝটকায় উঠিয়ে বসিয়ে দিল। মায়ার নিজেকে ধাতস্থ করার সময়টুকুও দিল না আরমান। মায়া পিটপিট করে চাইল আরমানের দিকে। আরমান নিজের গলা থেকে টাওয়েল টানিয়ে মায়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও বউয়ের দায়িত্ব পালন করা শুরু করো, দাড়ি ভেজা চুলগুলো মুছিয়ে দাও। মায়া নিজের লজ্জা ভুলে মুখে বেঁকিয়ে বলল, আমার বয়েই গেছে আপনার বউয়ের দায়িত্ব পালন করতে। কাল রাতেই তো বললাম, আপনার সাথে আমার বিয়ের কোনো কথা মনে নেই, তাহলে আমি আপনার বউ কিভাবে হলাম? আরমান বেডের কাছে দাঁড়িয়ে আছে, মায়া বেডের এক পাশে বসে আছে। আরমান মায়ার কাছে কিছুটা ঝুঁকে বলল, তাই বুঝি? একটু আগে আমার ইমেলগুলোর রিপ্লাইয়ে কি বলবে বলছিলে যেন? আর এখন যেটা হলো, তুমি কি চাও সেটা? আরমানকে আর বলতে দিল না মায়া। ওর কথা শেষ হওয়ার আগেই বিছানায় হাঁটুতে ভর দিয়ে ঠাড়ো হয়ে উঠে একটা হাত আরমানের মাথার পিছনের দিয়ে আর একটা হাত দিয়ে মুখ চেপে ধরল। আরমান তাকালো মায়ার চোখের দিকে, মায়াও কিছুক্ষণ চেয়ে রইল আরমানের চোখের দিকে। এরপর ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে বেড থেকে টাওয়েল টানিয়ে চুপচাপ আরমানের মাথা মুছতে শুরু করল। আরমান বাঁকা হেসে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় তা এই আরমান শাহরিয়ারের খুব ভালো করে জানা আছে। আরমানের এমন কথায় মায়া মুখে কিছু না বলে মুখ বাঁকিয়ে আরও জোরে জোরে চুল মুছতে শুরু করল। আরমান, আহহ, আরেহ মায়াবতী, কি করছো? মাথা সামনের দিক থেকে পিছন দিকে ঘুরে যাবে মনে হচ্ছে তো। মায়া থেমে গেল দাঁড়ি। আরমানের মাথা থেকে টাওয়েল সরিয়ে নিল। বলল, নিন, হয়ে গেছে। এখন তাড়াতাড়ি পোশাক পরে রেডি হয়ে নিন, নিচে যাব, অনেক দেরি হয়ে গেছে। আরমান মাথাটা একবার নিচু করে বলল, জো হুকুম বেগম সাহেবা। আরমানের বলার ধরন দেখে মায়া হেসে ফেলল। আরমানও মৃদু হাসল। এগিয়ে গেল ওয়ার্ডরোবের দিকে পোশাক বের করার উদ্দেশ্যে। মায়ার এমন হাসি মাখা মুখ ওর হৃদয় প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছে। মায়াকে নিয়ে এই ছোট ছোট খুনসুটিময় দিনগুলোর জন্য কত যে অপেক্ষা করছে তার হিসাব নেই। কত রাত নির্ঘুম কাটিয়েছে, এই দিনগুলোর স্বপ্ন সাজিয়েছে মনের ক্যানভাসে। আর সেই স্বপ্ন, কল্পনাগুলো আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে, এই অনুভূতি কাউকে বলে বোঝানোর মতো নয়। আরমান পোশাক পরতে পরতে মায়াকে জিজ্ঞাসা করল, আচ্ছা মায়াবতী, আসিফ কি তোমায় কিছু বলছিল? মায়া স্বাভাবিকভাবেই বলল, বলছিল তো। আরমান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কি বলছিল? মায়া, সে অনেক কথা, পরে বলবো। আরমান, না, এখনই বলো। কি বলছিল ও? মায়া, উফফো, আপনি না অনেক জেদি একটা মানুষ। বলছি ওয়েট, মনে করতে দিন। এরপর মায়া ধীরে ধীরে তখনকার ওর আর আসিফের সমস্ত কথোপকথন খুলে বলল। আরমানের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। আরমান, আসিফ তো ঠিকই বলেছে। আমি যে তোমাকে সব কথা এবং ঘটনা সত্যি বলেছি এটা কিভাবে বিশ্বাস করে নিলে? মিথ্যাও তো হতে পারে। মায়া, আপনার বলা কথাগুলো আমার মস্তিষ্ক বিশ্বাস করতে চায়নি, কারণ সেখানে শুধুই শূন্যতা বিরাজ করছে, কোনো স্মৃতির অস্তিত্ব নেই। কিন্তু আমার মন, আমার হৃদয়, সেগুলো নিঃশব্দে বিশ্বাস করে নিয়েছে, কারণ আপনার কথায় ছিল সেই অনুভূতির ছোঁয়া, যা আমার ভেতরের অনুভূতির সঙ্গে মিশে গিয়ে এক হয়ে গেছে, যা স্মৃতির চেয়েও গভীর। মায়ার বলা কথাগুলো শুনে আরমান প্রত্যুত্তরে কিছু বলার মতো খুঁজে পেল না।
হৃদয় ছুঁয়ে গেল ওর বলা কথাগুলো। বেডে বসে থাকা মায়ার কাছে এগিয়ে এসে আলতো ঠোঁটের ছোঁয়ায় কপালে এঁকে দিল স্নেহের পরশ। এরপর আরমান নরম গলায় বলল, আচ্ছা শোনো, আসিফের থেকে দূরে থাকবে সব সময়ে। আমি যেন না দেখি ওর সাথে কথা বলতে। ও কথা বলতে চাইলেও ওকে ইগনোর করবে। বুঝছ মায়া? কিন্তু কেন? উনি তো খুব ভালো মনের একটা মানুষ। তবে হ্যাঁ, উনার বলা কথাগুলো একটু কেমন যেন। আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ার পাশে বসে বলল, জানো মায়া, তুমি না স্মৃতি হারানোর আগে অনেকটা অন্য রকম ছিলে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কথার মধ্যে দৃঢ়তা, একেবারে শক্তপোক্ত আত্মবিশ্বাসে ভরপুর এক কঠিন নারী। আমি ডান দিকে যেতে বললে তুমি বাদিকে যেতে। আমার প্রতিটা কথার দৃঢ়ভাবে উত্তর দিতে। আর এখন একবারে সহজ সরল বোকাসোকা হয়ে গেছে। সবার মনের প্যাচ বোঝার মতো ক্ষমতা তোমার এখন নেই। তাই শুধু এতটুকু জেনে রাখো, আসিফ তোমাকে বলেছে না যে তোমার সাথে ওর আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ওটা একেবারে মিথ্যা। ওর সাথে তোমার পরিচয় হয়েছিল তোমার আমার অ্যাক্সিডেন্টের কদিন আগে। তার আগে ও লন্ডনে ছিল। আমাদের বিয়ে উপলক্ষে এসেছিল ও। ও তোমার সাথে মিশতে চাইতো, কথা বলতে চাইতো, আর তুমি তখনও ওকে ইগনোর করতে। ও তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল কিন্তু তুমি তার সুযোগ দাওনি। মায়া মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা বুঝেছি দাঁড়ি। আর তার জন্যই উনি আবারও মিথ্যা বলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে। আচ্ছা, আমার সাথে বন্ধুত্ব করে উনার কি লাভ? আরমান মায়ার কথা শুনে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা সত্যিই আগের থেকে অনেকটা অবুঝ হয়ে গেছে। আরমান মায়ার এক গালে হাত রেখে বলল, বললাম না, তুমি এখন অনেকটা সহজ সরল বোকাসোকা হয়ে গেছ। অন্যের মনের প্যাচ বোঝার মতো ক্ষমতা তোমার নেই। বুঝতেও হবে না তোমায়। আমি আছি তো, সবকিছু সামলে নেব। শুধু আমি যেগুলো বলছি সেগুলো মাথায় রেখো। যেটা বারণ করছি সেটা ভুলেও করবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমিও মোটেও সহজ সরল বোকাসোকা নয়। যথেষ্ট চালাক। দেখলেন না অফিসে কেমন ওই কাচের দেওয়ালটা দেখেই বুঝে গেলাম আপনি আপনার জীবনের স্পেশাল মানুষটিকে স্পেশালভাবে দেখার জন্য ওই স্পেশাল কেবিন বানিয়েছিলেন। আর সেই কেবিন দিয়েছিলেন ও স্পেশাল মানুষকে। আরমান, আচ্ছা তাই বুঝি? আর তোমার ভাবানা অনুযায়ী সেই স্পেশাল মানুষটিকে ছিল? রাতের পুরো ঘটনা আবির আমাকে জানিয়েছে। তুমি এতটাই চালাক যে তার জন্য ভেবেছিলে বাড়িতে বউ রেখে আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি, তাই না? মায়া ওর জিভ কাটল। আমতা আমতা করে বলল, ওই ভাবনাতে আমার কি দোষ? হ্যাঁ, আয়ান ভাইয়াই তো বলেছিল ওই কেবিন আপনার হেড ডিজাইনার দিশা নাফিসা নামের কারোর ছিল। আমি কি আর জানতাম যে ওই হেড ডিজাইনার আমি নিজেই ছিলাম? আরমান মাথা নাড়িয়ে নাটকিয়ে ভঙ্গিতে বলল, তাই তো, তোমার কি দোষ? সব দোষ তো ওই আয়ানের। মায়া, এরপর মায়া কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠল, এই যা আমার পিকনিক। ধ্যাত, কত দেরি হয়ে গেল আপনার সাথে কথা বলতে বলতে, আমার খেয়ালই নেই। এই তাড়াতাড়ি চলুন। বলেই মায়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়াল নিচে যাওয়ার জন্য। আরমানও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মায়ার হাত টেনে ধরল। যার কারণে বিরক্ত হয়ে মায়া পিছনে ঘুরে জিজ্ঞাসা করল, আবার কি হলো? আরমান, কি বলেছি মনে আছে তো? আসিফের থেকে একদম দূরে থাকবে। মায়া, হ্যাঁ হ্যাঁ মনে আছে। দয়া করে এবার তো চলুন। আরমান, হ্যাঁ চলো। এরপর আরমান একটা দুষ্টু হাসি দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মায়া, বলছি তুমি তো এখনও শাড়ি পরে আছো, হাঁটতে পারবে তো? মায়া ঝটকায় আরমানের থেকে দূরে সরে গিয়ে বলল, এই একদম না। আর নয়, আমি বেশ হাঁটতে পারব, শুধু কাছে আসার ধান্দা। বলেই মায়া দরজা খুলে বেরিয়ে গেল। আরমান মৃদু হাসল। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল মায়ার কাছে। মায়ার ছোট্ট নরম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় ধরে হাঁটা শুরু করল। মায়া বিরক্ত হয়ে বলল, উফফো, বাচ্চা নয় আমি, যে হাত না ধরলে পড়ে যাব। তুমি তো আমার কাছে বাচ্চায় গুনে গুনে 8 বছরের ছোট আমার থেকে। আমার বাচ্চা বউ, পিচ্ছি মায়াবতী, এভাবেই সারা জীবন তোমার হাত ধরে আগলে রাখতে চাই। আরমান আর মায়া একসাথে নিচে নামতেই বাগানের অবস্থা দেখে মায়া থমকে দাঁড়াল। কিছুক্ষণ সে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না। চারপাশে একেবারে লণ্ডভণ্ড, মনে হচ্ছে রান্নার বদলে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। আয়ানকে আলু খোসা ছাড়াতে দেওয়া হয়েছিল, কিন্তু জীবনে কোনোদিন এমন কাজ করেনি সে। ফলে খোসার সাথে অর্ধেক আলুও বাদ দিয়ে ফেলে দিচ্ছে। এক একটা আলু যেন চিকন হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে।
মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, আরে আয়ান ভাইয়া, তুমি আলুর খোসা ছাড়াচ্ছ নাকি আলুর জানাজা পড়াচ্ছ? আয়ান মাথা চুলকে হেসে বলল, ভাবি মনি, তুমি এসে গেছ। আমরা ভাবলাম হয়তো রান্না শেষ হওয়ার পর তোমাদের দর্শন পাব। আর এই আলুর কথা বলছ? শোনো, শিল্পকর্ম তো আর একদিনে শেখা যায় না। দেখছ না আমি মডার্ন আর্ট করছি। এদিকে আসিফের হাতে দেওয়া হয়েছিল পেঁয়াজ কাটার কাজ। পেঁয়াজের ঝাঁঝে চোখের জলে নাকের জলে অবস্থা বেহাল। ছুরি নামিয়ে 2 হাত দিয়ে চোখের পানি মুছে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি কি রান্নায় হেল্প করতে বসেছি, নাকি নিজের জন্য আজীবনের দুঃখভরা কাহিনী লিখতে বসেছি? এগুলো পেঁয়াজ নাকি আমার শত্রু, বুঝলাম না। আহহ, আমার চোখ জলে যাচ্ছে। সামিরা হেসে বলল, খুব শখ না রান্নায় হেল্প করা? করো, আরও হেল্প করো। আমি তো তোমাকে ভালো কাজই দিয়েছিলাম আগে, শুনলে না আমার কথা? মনে রেখো, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। যদিও আমি গরিব না, বড়লোক বাপের বেটি। এদিকে আবিরের হাতে দেওয়া হয়েছিল ভিজিয়ে রাখা চাল ফুটন্ত পানিতে দেওয়ার দায়িত্ব। পানি থেকে ভাপ উঠছে দেখে ও হাতটা একটু উপরে তুলে মাঝারি সাইজের বাটিতে চাল তুলে হাঁড়িতে ঢালার চেষ্টা করছিল। কিন্তু বেশ কিছুটা উপর থেকে ঢালার ফলে গরম পানি ছিটকে হাত পায়ে গায়ে এসে লাগল। ওহ মা গো, বাবা গো, পুড়ে গেলাম বিস্ময়সূচক চিহ্ন। আমি শেষ, ও আল্লাহ, কেউ বাঁচাও আমায়। চিৎকার করতে করতে লাফাতে লাফাতে সে হাত থেকে চালের বাটিটাও ফেলে দিল। লাফাতে লাফাতে আবির একেবারে সোজা গিয়ে পা ডুবালো আলু রাখা গামলার ভেতর। ব্যাস, গামলা উল্টে আলুসহ আলুর পানি গিয়ে বন্যার মতো পাশে রাখা আদা রসুন বাটা আর মশলার উপর হামলে পড়ল। মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। আয়ান, হেই ব্রো, কি করলে এটা? বলেই আয়ান লাফিয়ে উঠল। আবির অসহায় মুখ করে তাকাল। মায়া অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাদো কাদো ভাব। মনে হচ্ছে আর একটু পরেই কেঁদে দেবে মেয়েটা। মাইশা নিজের কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এরা রান্নায় হেল্প করছে নাকি পিকনিকের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? আয়ান আর আসিফ ওখানে বাবু হয়ে বসে থাকাই ওরাও কিছুটা ভিজে গেল আলুর পানিতে। ওরা ওঠে দাঁড়াতেই ওদের কোমরের নিচে মানে প্যান্ট থেকে টপটপ করে পানি পড়তে লাগল। সামিরা কিছুটা দূরেই বসে ছিল একটা চেয়ারে, হাসতে হাসতে ওর গড়াগড়ি খাওয়ার অবস্থা। ও হাসতে হাসতেই বলল, আয়ান ভাইয়া, আসিফ ভাইয়া, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা প্যান্টে হিসু করে দিয়েছ। কথাটা বলেই আবারও হেসে কুটি কুটি সামিরা। ওর কথা শুনে মাইশাও মুখ চেপে হেসে ফেলল। এদিকে আসিফ আর আয়ান রাগী চোখে একবার আবিরের দিকে তাকাচ্ছে তো আর একবার সামিরার দিকে তাকাচ্ছে। আরমান ঠোঁট কামড়ে হাসি চেপে গিয়ে গম্ভীর সুরে বলল, তাহলে বুঝলাম, আজকের পিকনিকে আমরা আলু, বাটা মশলা, পেঁয়াজ চাল আর চিকেনের স্যুপ খাব। আরমানের এমন কথায় মায়া এবার সত্যি সত্যি আওয়াজ করে কান্না শুরু করল। সবাই থতমত খেয়ে গেল মায়ার কান্নায়, তার মধ্যে আরমানও বাদ গেল না। আরমান, আরে তুমি কাঁদছ কেন? মায়া কাঁদতে কাঁদতেই বলল, দিল, আমার শখের পিকনিকের 12টা বাজিয়ে দিল। আরমান মায়াকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এসবের কি দরকার ছিল বলো তো? রেস্টুরেন্টে থেকে অর্ডার করে খাবার আনিয়ে নিলেই তো পারতে। তোমার যা ইচ্ছা সব পেয়ে যেতে সেখানে। কাঁদতে কাঁদতে হঠাৎ ঝাঝালো কণ্ঠে বলে উঠল মায়া, হ্যাঁ আপনি তো কোটিপতি মানুষ। এসি রুমে পায়ের উপর পা তুলে বসে যা অর্ডার করবেন পেয়ে যাবেন। তাই এইভাবে নিজে হাতে রান্না করে সবাই মিলে পিকনিক করার যে আনন্দ, সেটার মূল্য বুঝবেন না। আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাড়ির কেয়ারটেকার রহিমা খালা আর রহিমা খালার স্বামীকে ডেকে সবকিছু পরিষ্কার করে আবার নতুন করে আয়োজন করতে বলল। শাস্তি স্বরূপ আবিরকে দিয়েও পরিষ্কার করাল। এরপর নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু আবার নতুন করে আয়োজন করল। আরমান হেল্প করছে মায়াকে, মায়া খুশি মনে আবারও কাজে লেগে গেল। এইবার আর আবির আয়ান আসিফ কাউকেই কোনো কিছুতে হাত দিতে দেয়নি মায়া। রুবি মাইশা রহিমা খালা ওরা সবাই মিলে করছে। বাকি ছেলেগুলো বসে বসে দেখছে। প্রায় 3টের দিকে মায়ার রান্না শেষ হল। ঘেমে নিয়ে একাকার অবস্থা। সেই থেকে আরমান মায়াকে একবারের জন্যও চোখের আড়াল হতে দেয়নি। ছায়ার মতো মায়ার পাশে থেকেছে। মায়া বলেছে এই গরমের মধ্যে না থেকে দূরে গিয়ে বসতে, কিন্তু আরমান তা শুনেনি। মায়ার হাতে হাতে সবকিছু এগিয়ে দিয়ে মায়াকে হেল্প করেছে। সাথে মাইশা রুবি তো ছিলই। এখন মায়া বিরিয়ানি দমে বসিয়ে স্যালাড রেডি করতে বসেছে। পাশেই আরমান বসে আছে দাঁড়িয়ে। আর বাকি সবাই আশেপাশে বসে আছে। আসিফ চোখ বন্ধ করে খুব জোরে শ্বাস টেনে
বিরিয়ানির ঘ্রাণ শুকে বলল, আহহ, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছ দাড়ি। আর কতক্ষণ লাগবে মায়া? বিরিয়ানির ঘ্রাণে খিদে দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে আমার। আবির, তোর খিদে বেড়ে গিয়েছে আর আমার পেটে ইঁদুর ছুঁচো সব যুদ্ধ শুরু করে দিয়েছে। সামিরা, সেই যুদ্ধে ইঁদুর ছুঁচো শহীদ হয়ে মারা গিয়ে পেটের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ছির কি গন্ধ! সামিরা নাক সিটকে বলল শেষের কথাটা। আবির দাঁত মুখ খিচিয়ে বলল, শামুকের বাচ্চা শামুক, তুই চুপ থাক, তোকে তো আমি পরে দেখে নেব। এখনও সেই প্রতিশোধ নেওয়া বাকি আছে। সামিরা মুখে কিছু না বলে ভেঙচি কাটল। মায়া আসিফের কথায় কোনো রিপ্লাই না দিয়ে পাশে থাকা আরমানের দিকে তাকাল। আরমান ওর দিকেই তাকিয়ে আছে শান্ত চোখে। নিচে আসার পর থেকে আসিফ অনেকবার চেষ্টা করেছে মায়ার সাথে কথা বলার, কিন্তু মায়া ইগনোর করেছে আসিফকে। মাইশা, এই তো ভাইয়া, সব তো হয়েই গেছে, সবাই ফ্রেশ হয়ে আসুন, তার মধ্যেই সব রেডি হয়ে যাবে, তাই না মায়া? মায়া, হুম আপু, যান সবাই ফ্রেশ হয়ে আসুন। আরমান অবাক গলায় বলল, ফ্রেশ হয়ে আসবে মানে? খাবো কোথায় এই ফাঁকার মধ্যে? মায়া, হ্যাঁ অবশ্যই, তাছাড়া আবার কোথায় খাবো? বাগানে মাদুর পেতে বসে সবাই একসাথে খাবো, এটাই তো মজা। আরমান, হোয়াট? এখানে এইভাবে খেতে হবে? চেয়ার টেবিলের ব্যবস্থা করি অন্তত। মায়া বিরক্ত হল প্রচণ্ড, এই আপনি এমন কেন? হ্যাঁ, যান, আপনাকে খেতে হবে না, আমরা সবাই এখানে খাবো আর আপনি বাড়ির ভিতর ডাইনিং টেবিলে বসে খাবেন। হয়েছে, শান্তি। আরমান, আরে আমি কখন বললাম যে আলাদা খাবো বাড়ির ভিতর? জাস্ট বললাম যে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করি। মায়া, না, অত ভালো আপনাকে করতে হবে না, কোনো চেয়ার টেবিল লাগবে না আমাদের, বুঝেছেন? আরমান অসহায় ভঙ্গিতে মাথা নাড়াল। এরপর মায়া মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপু, বাড়ির পিছন দিকে কলা গাছ দেখেছি আমি, সেখান থেকে কলা পাতা নিয়ে আসার ব্যবস্থা। আরমান, কিন্তু মায়াবতী, কলা পাতা? মায়া আরমানের দিকে তাকাতেই আরমান থেমে গেল কথা শেষ না করেই। মায়া ভ্রু কুঁচকে বলল, কি হলো? থেমে গেলেন কেন? বলুন কি বলতে যাচ্ছিলেন? আরমান, না কিছু না, থাক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মায়া মাইশার দিকে ঘুরে বলল, তুমি তো আবার একা পারবে না আপু। আয়ান ভাইয়া, তুমিও যাও আপুর সাথে। আয়ান, কিন্তু ভাবি মনি কলা পাতা দিয়ে কি করবে? মায়া প্রচণ্ড রেগে গেল এবার। মায়া, বিদেশে কত বছর থেকে এলে তুমি? আয়ান নিজের প্রশ্নের উত্তরের বদলে অন্য প্রশ্ন শুনে বোকা গলায় বলল, 4 বছর। মায়া, 4 বছর বিদেশে থেকে খুব স্মার্ট হয়ে গেছ না? বিদেশে গিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে? এই দেশে যে বাচ্চা থেকে বুড়ো হলে আর পিকনিকে কলা পাতা দিয়ে কি করে জানো না? স্মার্টগিরি দেখাও আমাদের সামনে। মায়ার ঝাড়ি খেয়ে মুখ লটকে ফেলে আয়ান। আবির ফিসফিস করে আয়ানের কানে বলে, কড়াইতেতে আছে ব্রো, এই সময় পানির ছিটা দিলেই ছ্যাক করে উঠবে, তাই সাবধান। আয়ান কিছু না বলেই এগিয়ে গেল বাড়ির পিছনদিকে। ইতিমধ্যেই মাইশা সেখানে চলে গেছে। মাইশা কলা গাছের নিচে অসহায় হয়ে দাঁড়িয়েটাছে। ও চলে তো এলো, কিন্তু এবার কলা পাতা পারবে কি করে? কারণ ভালো এবং কচি কলাপাতাগুলো গাছের ডগে অনেকটা উপরে আছে। যদিও গাছগুলো খুব একটা বড় নয়, কিন্তু তবুও ওর নাগালের বাইরে। আয়ানও এসে দাঁড়ালো ওখানে। মাইশাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হল ও। মুখে কিছু না বলে নিচের দিকে থাকা মাঝে মাঝে ফেটে ও নষ্ট হয়ে যাও কলা পাতার ডাল ভাঙতে শুরু করল। মাইশা, আরে আরে এগুলো ভাঙছেন কেন? আয়ান ভ্রু কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল, তাহলে কোনগুলো ভাঙব? মাইশা কপাল চাপড়ে বলল, আপনি আদেও জানেন এই কলা পাতা দিয়ে কি করবে মায়া? আয়ানের মাইশার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তবুও কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করল, কি করবে? মাইশা অবাক গলায় বলল, সত্যিই জানেন না আপনি? আয়ান বিরক্ত হয়ে বলল, জানলে কি আর জিজ্ঞাসা করি? মাইশা, খাওয়া হবে এই কলা পাতা দিয়ে দাঁড়ি, মানে প্লেটের বদলে এই কলা পাতা দিয়ে খাবো আমরা। আপনি কি কখনো দেখননি কলা পাতা দিয়ে খেতে? আয়ান, ইন্টারনেটে ছবি দেখেছি, হ্যাঁ, হিন্দু ধর্মে এই কলা পাতা দিয়ে খেতে দেওয়া হয় পুজোতে। কিন্তু আমি বুঝতে পারিনি যে ভাবি মনি ও এই ব্যবস্থা করবে। বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। মাইশা, হ্যাঁ, গ্রামে থাকতে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এইভাবে মাঠে পিকনিক করতাম আর কলা পাতা দিয়েই খেতাম। তখনই শোনা গেল আবিরের কণ্ঠ, আরে তোরা মিয়া বিবি এখানে গল্প করছিস, কলা পাতা না পেরে? আবিরের কথায় আয়ান ওর দিকে রাগী চোখে তাকাল।
আবির সেদিকে কোনো পাত্তা দিল না। মাইশা অসহায় গলায় বলল, কিভাবে পারব? অনেক উঁচুতে আছে তো, নাগাল পাওয়া মুশকিল। আবির, মাইশা এক কাজ করো, আয়ানকে কলা গাছে উঠিয়ে দাও। আয়ান মুখ বেঁকিয়ে বলল, আমাকে অতটাও বোকা ভেবো না ব্রো, আমি খুব ভালো করে জানি কলা গাছে উঠা যায় না। আবির, তাহলে মাইশাকে কোলে তুলে ধর, তাহলেই তো নাগাল পাওয়া যাবে। আয়ান একবার তাকালো মাইশার দিকে। মাইশা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। আয়ান এক কথায় জবাব দিল, আমি পারব না। আয়ানের এমন জবাবে মাইশার মুখটা ছোট হয়ে গেল। আবির দুষ্টু হেসে বলল, আচ্ছা তাহলে আমি কোলে তুলেছি ওকে। মাইশা এসো, আমি তোমাকে তুলছি আর তুমি পারবে। মাইশা দ্বিধায় পড়ে গেল। আমতা আমতা শুরু করল, ভাইয়া, মানে। আবির এগিয়ে আসছিল মাইশার দিকে, কিন্তু আচমকা আয়ান দুই হাত দিয়ে মাইশার পিঠ জড়িয়ে ধরে উপরে তুলল। আয়ানের ছোঁয়ায় কেঁপে উঠল মাইশা। ওদের রিলেশন ৩ বছরের থাকলেও জীবনে এই প্রথম কাছে আসা। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল, কি হলো? এই না তুই বললি উঠাতে পারবি না মাইশাকে? আয়ান দাঁত কিরমির করে বলল, চুপ থাকো ব্রো দাঁড়ি, এতই যদি কাউকে কোলে তোলার ইচ্ছা তাহলে বিয়ে করে নাও, বয়সটা তো আর কম হলো না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাটকী ভঙ্গিতে বলল, আমার দুঃখটা তুই বুঝলি রে ভাই। আমার না হওয়া বউটা যদি একটু বুঝত, তাহলে কি আর বিয়ে না করে এইভাবে সিঙ্গেল ঘুরে বেড়াতাম? আয়ান আবিরের কথায় পাত্তা না দিয়ে মাইশাকে ধমকে উঠল, তুমি এভাবে স্ট্যাচু হয়ে আছো কেন? তাড়াতাড়ি পারো, কতক্ষণ ধরে রাখব এইভাবে? মাইশা আয়ানের ধমকে নিজের ঘোর থেকে বেরিয়ে এলো যেন। ও তাড়াতাড়ি হাত বাড়িয়ে কলা পাতার ডাল ধরে টানাটানি শুরু করল। বেশ কিছুটা শক্ত হওয়ায় ভাঙছে না, কিন্তু মাইশা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মাইশা খুব বেশি নড়াচড়া করাই আয়ানের তুলে ধরে রাখতে অসুবিধা হচ্ছে। আয়ান, আরে এভাবে এত নড়ছ কেন? পড়ে যাব তো। কলা পাতা পারছ নাকি কলা পাতার সাথে যুদ্ধ শুরু করেছ? নিজেও পড়বে আমাকেও ফেলাবে। তখনই শোনা গেল রুবির কণ্ঠ, জানতাম এই অবস্থায় হবে। এইটা নাও আপু, আর এক চোট মারো, দেখো কেটে যাবে। রুবির হাতে একটা মাঝারি সাইজের দা। আবির, এটা আবার কোথায় পেলে তুমি? রুবি, রহিমা খালার থেকে নিয়ে এসেছি। সবাই ফ্রেশ হয়ে এসে বাগানে মাদুর পেতে গোল হয়ে বসেছে। এই বাড়ির দারোয়ান আর রহিমা খালা ও তার স্বামীও বাদ যায়নি। তাদেরকেও ডেকে এনেছে মায়া। সবাইকে নিজে হাতে পরিবেশন করল মায়া। পরিবেশন করা শেষ হতেই আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, তুমিও বসো, খেয়ে নাও। মায়া, সবার খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব। আরমান, তুমি না বললে? পিকনিকে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এখন তুমি কেন বাদ যাবে? খেয়ে নাও, সব তো রাখাই আছে, যার যা দরকার পড়বে নিজে নিয়ে নেবে। সামিরা, হ্যাঁ আপু তুমিও খেতে বসো, না হলে পিকনিকের মানে কি হলো? সবার জোরাজুরিতে মায়াও খেতে বসে গেল আরমানের পাশে। ড্যাশ 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 ড্যাশ। পরের দিন সন্ধ্যায় মায়া শাহরিয়ার ম্যানশনের ড্রয়িং রুমের সোফায় মুখ ভার করে বসে আছে। বাড়ির বড়রাও আছে, সবাই যে যার মতো গল্প করছে। ঠিক তখনই ওখানে উপস্থিত হল আসিফ। আসিফ মায়াকে মুখ ভার করে বসে থাকতে দেখে সোফায় বসতে বসতে বলল, কি ব্যাপার? মায়া রানীর মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আসিফের মা, মানে আরমানের ফুপি বলল, আরে দেখ না, আরমান আবির আয়ান অফিস থেকে বিকেলে ফিরে এসে কোথায় যেন বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে। মাইশা কেউ নিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়েছে কাউকে বলে যায়নি। আরমানকে কল করেছিল মায়া কিছুক্ষণ আগে, বলেছে ফিরছি, কিন্তু এখনও আসার নাম নেই। আসিফ, ওহ আচ্ছা। মায়া রানী মন খারাপ করো না, আরমান নেই তো কি হয়েছে? আমরা সবাই তো আছি। আর ও এমনই কাউকে কিছু বলে না, ঠিক মতো নিজের যেটা মন হয় সেটাই করে। মায়ার পাশে বসা সামিরা বলে উঠল, ওই ভাইয়া, তুমি একদম আমার বড় ভাইয়ার নামে বদনাম করবে না। এমনিতেই ভাবি মনি চিন্তায় আছে। আসিফ, বদনাম কই করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আর শুধু কি আরমানি তো ভাইয়া, আমি কেউ না? সামিরা, সেটা কখন বললাম আমি? সাবিনা বেগম, আরে থামো তোরা, শুরু হয়ে গেল তো তোদের ঝগড়া। আসিফ, যাও আব্বু ফ্রেশ হয়ে নাও, এই তো হসপিটাল থেকে ফিরলে। আসিফ, যাচ্ছি মামিমা, তার আগে তোমাদের সাথে একটু গল্প করি। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। আরমানের ফুপি, ওরা চলে এসেছে মনে হয়। রুবি দেখো তো। রুবি গেল দরজা খুলে দিতেই। একে একে আবির আয়ান আরমান মাইশা প্রবেশ করল।
তবে মাইশার জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটিকে দেখে অবাক হল সবাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। রুবি দরজা খুলে দিতেই একে একে ভেতরে প্রবেশ করল আবির, আয়ান, আরমান আর মাইশা। তবে মাইশার বাহুডোরে আবদ্ধ মানুষটিকে দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল সকলে। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল সবাই। মাইশা এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আঞ্জুমা বেগমকে, অথচ এ যেন সেই আগের আঞ্জুমা বেগম নন। শরীর অর্ধেকের মতো ক্ষীণ হয়ে গেছে, চোখের কোণে জমেছে কালি। মাত্র 2 মাসের ব্যবধানে যেন মানুষটার বয়স দ্বিগুণ বেড়ে গেছে। মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে আছেন তিনি। সামিরা ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বুকে মাথা রেখে কাপা গলায় উচ্চারণ করল, ছোট আম্মু। বাক্য শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল কান্নায়। আঞ্জুমা বেগমও কেঁপে ওঠা হাতে জড়িয়ে ধরলেন সামিরাকে। চোখ বেয়ে নেমে এলো নীরব অশ্রুধারা। আবির তাড়াতাড়ি বলল, শামুক, তোর এই ফ্যাচফ্যাচ কান্নাকাটি পড়ে করিস। ছোট আম্মুর অসুস্থ, আগে উনাকে বসতে দে। সামিরা উনার বুক থেকে মাথা তুলে তাড়াতাড়ি চোখের পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো ছোট আম্মু। কি অবস্থা করেছ নিজের? আরমান দৃঢ় গলায় জানাল, না, এখানে বসার দরকার নেই। মাইশা, সামিরা, ছোট আম্মুকে রুমে নিয়ে যাও। অনেকটা পথ জার্নি করে এসেছে, রেস্টের দরকার। তারপর রুবিকে উদ্দেশ করে বলল, রুবি, ছোট আম্মুর জন্য কিছু হালকা খাবারের ব্যবস্থা করো। অনেকক্ষণ খালি পেটে আছে, মেডিসিনও নিতে হবে। ড্রয়িং রুমে বসা আয়ানের আব্বু কিছু বলতে চাইলেন, আরমান। কিন্তু আরমান হাত তুলে উনাকে থামিয়ে দিল। সামিরা এগিয়ে গেল আঞ্জুমা বেগমকে ধরে, সাবিনা বেগমও আঞ্জুমা বেগমকে এগিয়ে এসে ধরলেন আর এক পাশ থেকে। আঞ্জুমা বেগম অসহায় চোখে একবার তাকালেন, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রুমে উঠে গেলেন 2 জনের ভরসায়। রুমে পৌঁছে তাকে বেডে বসাতেই আঞ্জুমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত কিছুর পরও একবারও কিছু জিজ্ঞাসা করলে না যে? এত সহজে কিভাবে মেনে নিলে? সাবিনা বেগম হালকা হাসলেন, আমার ছেলের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও কারণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। অসহায় চোখে তাকিয়ে রইলেন আঞ্জুমা বেগম। সাবিনা বেগম আবার বললেন, তুই রেস্ট কর, আমি দেখি রুবিকে হেল্প করি। বলেই উনি রুম থেকে বেরিয়ে গেলেন। সামিরা নিঃশব্দে এসে বসল তার পাশে। আয়ান রুমে এসে ধীরে ধীরে আঞ্জুমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর তার কাপা হাতটা নিজের মাথায় টেনে নিল। সামিরাও আয়ানের অনুকরণে মাথা রাখল ছোট আম্মুর কোলে, অন্য হাতটা নিয়ে রাখল নিজের মাথায়। আঞ্জুমা বেগম হাসলেন বটে, অথচ সেই হাসি যেন চাপা কষ্টে রূপ নেওয়া এক দীর্ঘশ্বাস। আয়ান, ওই, আমার নকল করছিস কেন? এতক্ষণ তো বেশ বসেছিলি। সামিরা, ওহ, তুমি বুঝি একা একা আদর খাবে ছোট আম্মুর থেকে? আর আমি কি বানের জলে ভেসে এসেছি? আয়ান, না, তুই তো ড্রেনের পচা পানিতে ভেসে এসেছিস। আমি আর আরমান তুলে নিয়ে এসেছিলাম। সামিরা চিৎকার করে উঠল, আয়ান ভাইয়া। বলেই উঠে আয়ানের চুল ধরে ঝাঁকাতে শুরু করল। আঞ্জুমা বেগম ওদেরকে থামানোর চেষ্টা করছে, আরে থামো তোরা। আবার সেই আগের মতো চুলোচুলি শুরু করেছিস? ঠিক তখনই বাইরে দরজার কাছ থেকে শোনা গেল ফিক করে হেসে ফেলার শব্দ। মায়া দাঁড়িয়ে আছে দরজার কাছে। মায়া নিজের দিকে ওদেরকে তাকাতে দেখে ধীরে ধীরে ওর মুখের হাসি বিলীন হয়ে গেল। মায়া বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এক অজানা টানে উপরে এসে ছোট আম্মুর রুমের সামনে দাঁড়িয়েছে। কিন্তু ভিতরে যায়নি, দূর থেকেই দেখছিল। কেন জানি মানুষটাকে বড্ড আপন আপন লাগছে ওর দাড়ি। কিন্তু চিনতে পারছে না। তবে ও ধারণা করেছে এটাই আয়ানের আম্মু। আরমান ওকে সবকিছু বলেছিল, ছোট আম্মুর বিষয়টাও বাদ দেয়নি। কিন্তু কেন জানি উনার প্রতি মায়ার মনে কোনো রাগ আসছে না, বরং প্রচণ্ড মায়া লাগছে। একটা অজানা টান আসছে উনার প্রতি। বাড়ির পরিবেশ থমথমে, তাই কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না মায়া। আঞ্জুমা বেগম হাতের ইশারায় মায়াকে কাছে ডাকলেন। মায়ার চোখে মুখে দ্বিধার ছাপ। ইতিমধ্যেই সামিরা আয়ানের চুল ছেড়ে দিয়েছে। ও মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবিমণি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। পিছন থেকে মাইশা মায়ার কাঁধে হাত রেখে বলল, এখানে দাঁড়িয়ে কেন? আই আমার সাথে। মাইশা মায়ার হাত ধরে টেনে নিয়ে এলো আঞ্জুমা বেগমের কাছে। আয়ান, ভাবিমণি তুমি বসো, আমি নিচে যাচ্ছি। বলেই এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়াল। তারপর সামিরার চুলে জোরে টান দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। সামিরা ব্যথায় শব্দ করে উঠল, তোমাকে আমি পরে দেখে নেব ভাইয়া। আঞ্জুমা বেগম হেসে বললেন, এরা আর জীবনেও শুধরাবে না।
মাইশাও মুচকি হাসল। ও জানে ও রুমে এসেছে তাই আয়ান বেরিয়ে গেল। আর কত যে ইগনোর করবে আয়ান ওকে সেটা আল্লাহ ভালো জানেন। ও তো আয়ানের অবহেলা সহ্য করতে না পেরে চলেই গিয়েছিল এই বাড়ি থেকে। মাত্র কিছুদিন হয়েছে আরমান ওকে নিয়ে এসেছে এই বাড়িতে। ও আসতে চায়নি, আরমানের জোরাজুরিতে বাধ্য হয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল মাইশা। মায়াকে ছোট আম্মুর পাশে বসিয়ে দিল। নিজেও এক পাশে বসল। আঞ্জুমা বেগম অসহায় গলায় মায়াকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাচ্ছ ছোট আম্মুকে? পাওয়ারই কথা। মায়া ধীরে ধীরে দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝাল। আঞ্জুমা বেগম চোখের পানি ছেড়ে দিলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, জানি আমি যেটা তোমার সাথে করেছি সেটা ক্ষমার অযোগ্য। তবুও হাত জোর করে ক্ষমা চাইছি। আমকে ক্ষমা করে দিও মায়া, না হলে যে মরেও শান্তি পাব না। আঞ্জুমা বেগম দুই হাত জোর করে ধরেছিল মায়ার সামনে। মায়া উনার হাত ধরে ফেলল। মায়া, এমন বলবেন না। আমি আপনার ছোট। উনি আমাকে বলেছে আপনার এমন করার পিছনে নিশ্চয় কোনোদিন কারণ আছে। আঞ্জুমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, কারণ তো আছে। তবে নিজের অজান্তে তোমার কত বড় ক্ষতি করে ফেলেছি সেটা তুমি জানো না। জানলে হয়তো আমার মুখও দেখতে চাইতে না। মাইশা উনাকে থামিয়ে দিয়ে বলল, এখন এইসব কথা থাক না আম্মু। ছোট আম্মু ছলছল চোখে মাইশার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি জানো না মাইশা, আমার করা অপরাধ, প্রতিটা মুহূর্ত আমাকে কুরে কুরে খাই। প্রতিটা মুহূর্তে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। নিচের ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। সবাই কেমন রিকশন দেবে বুঝতে পারছে না। আরমান সবাইকে সবকিছু জানাল। আঞ্জুমা বেগমকে ব্ল্যাকমেইল করা হয়েছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে কিছু ফটো আর ভিডিও পাঠিয়ে। ফটো ভিডিওগুলো ছিল আয়ানের বিদেশি মেয়ের সাথে নগ্ন অবস্থায়। অল্প শিক্ষিত, সহজ সরল আঞ্জুমা বেগম বোঝেননি যে ওগুলো এডিট করা। আঞ্জুমা বেগম জানতেন যে ওই ওষুধে মায়া আরমানকে ভুলে যাবে। উনি প্রথমে রাজি হয়নি, কিন্তু বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেইল করা হয়। এইদিকে মায়ার প্রেগন্যান্সির ব্যাপারেও কেউ কিচ্ছু জানত না। তাই উনান অজান্তেই বাচ্চাটিও মারা যায়। খুব নিখুঁতভাবে প্ল্যান সাজানো হয়েছিল। আরমান আগেই বুঝেছিল এই সবকিছুর পিছনে অন্য কেউ আছে। আর সে খুব কাছ থেকে নজর রাখছে সবকিছুর উপর। তাই আরমানও সেই অজানা শত্রুর খেলায় সাথ দিয়ে নিজেও প্ল্যান সাজিয়েছিল। তাকে বুঝিয়েছিল তার পরিকল্পনা মতোই কাজ হয়েছে। সে জানত আরমান খুব সহজেই ধরে ফেলবে সবটা, তাই ছোট আম্মুকে হাতিয়ার বানিয়েছিল। আর তার প্ল্যান অনুযায়ী নিজে আড়ালে থেকে ছোট আম্মুকে ফাঁসিয়ে দেয়। ছোট আম্মুকে আগেই সবকিছু জানিয়ে রেখেছিল আরমান। এরপর ওর প্ল্যান অনুযায়ী পুলিশ এসে নিয়ে যায় সেই অজানা শত্রুকে দেখানোর জন্য। এতদিন আঞ্জুমা বেগম আরমানের এক গোপন ফ্ল্যাটে ছিল। কিছুদিন পরেই মাইশা এই বাড়ি থেকে চলে যায় আয়ানের অবহেলা সহ্য করতে না পেরে। আঞ্জুমা বেগম আত্মগ্লানিতে নিজেকে শেষ করে দিতে চাই, তবে ফ্ল্যাটের কেয়ারটেকার এর জন্য পারে না। এরপর কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে উনি। তখন আরমান মাইশাকে নিয়ে গিয়ে উনার কাছে রাখে। আর সেই অজানা শত্রু প্রচণ্ড চালাক। নিজের বিরুদ্ধে একটুও প্রমাণ রাখেনি, তাই চেয়েও আরমান তাকে ধরতে পারছে না। এখন আঞ্জুমা বেগম দিন দিন আরও ভেঙে পড়ছে, তাই আরমান উনাকে বাড়ি ফিরিয়ে আনল। ড্যাশ 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 ড্যাশ। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আঞ্জুমা বেগমও আছেন এখানে। রুমে উনার দম বন্ধ হয়ে আসছিল, তাই নিচে এসে বসেছে সবার সাথে। সবাই উনার সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করছে। সবাই মিলে আলোচনা করছে মাইশা, আয়ান আর মায়া, আরমানের বিয়ে নিয়ে। খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলতে চাই সবাই। আবির, আচ্ছা বিয়ের অনুষ্ঠানটা গ্রামের বাড়িতে করলে কেমন হয়? সামিরা লাফিয়ে উঠল খুশিতে, হ্যাঁ এটা ভীষণ ভালো বলেছ আবুল ভাইয়া, থুক্কু আবির ভাইয়া। বিয়ের অনুষ্ঠান গ্রামের বাড়ি থেকে করলে ভীষণ মজা হবে। ঠিক তখনই ওখানে মায়া উপস্থিত হল। ও এতক্ষণ নিজের রুমে ছিল। ও খুশি মনে জিজ্ঞাসা করল, কাদের বিয়ের কথা হচ্ছে? কেউ কিছু বলার আগেই আরমান বলে উঠল, আয়ান আর মাইশার। আয়ান আর মাইশার বিয়ের কথা শুনে হঠাৎ মুখ ছোট করে ফেলল মায়া। ও ভেবেছিল ওর আরমানের বিয়ের কথা বলছে হয়তো। ঠিকই ভেবেছিল ও, কিন্তু আরমান বেচারির মনটাই ভেঙে দিল। সবাই মায়াকে মুখ ছোট করে নিতে দেখে মুখ চেপে হাসল। তবে আরমান যেহেতু মায়াকে সত্যিটা জানালো না, তাই কেউ আর সাহস পেল মায়াকে পুরোটা জানানোর। সাবিনা বেগম মায়াকে টেনে নিজের পাশে বসিয়ে বলল, কি হলো আম্মু? মন খারাপ কেন? আবির মজা করে বলে উঠল, মায়া মনে হয় খুশি নয় আয়ান আর মাইশার বিয়েতে।
মায়া তাড়াহুড়ো করে বলে উঠল, আরে সেটা কেন হতে যাবে? আমি তো ভীষণ খুশি। আরমান গম্ভীর গলায় বলল, তাহলে মন খারাপ হয়ে গেল কেন? মায়া বিড়বিড় করে বলল, সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো হয়েই যেত। হু বলেই মুখ বেঁকালো মায়া। মায়া বিড়বিড় করলেও পাশে বসা সাবিনা বেগম আর সামিরা ঠিকই শুনতে পেয়েছে। সামিরা বিড়বিড় করে, কি বলছো আপু? আমরা তো শুনতেই পেলাম না। মায়া বিরক্ত গলায় বলল, তোমরা শোনার জন্য তো বলিনি, বললে ঠিকই শুনতে পেতে। মায়ার হঠাৎ করেই এমন মেজাজ বিগড়াতে দেখে সবাই মুখ চেপে হাসছে। মেয়েটা সেই অ্যাক্সিডেন্টের পর থেকে এমন হয়ে গেছে। সবাই খুব ভালোভাবে বোঝে মায়াকে, আর ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আর এখন এমন করার কারণটাও সবাই খুব ভালোভাবেই বুঝতে পারছে। ড্যাশ 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 ড্যাশ। ডিনার করার পর মায়া নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎই কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। মায়া বিরক্ত হয়ে ছাড়াতে চাইল, কিন্তু পারছে না। কারণ আরমান নিজের হাত দিয়ে শক্ত বন্ধনে আবদ্ধ করেছে নিজের বুকে। আরমান, আমার বউটা মনে হচ্ছে ভীষণ সাহসী হয়ে উঠেছে। অন্ধকারে হঠাৎ করে জড়িয়ে ধরার পরেও সে চমকে উঠল না যে। মায়া আরমানের উপস্থিতি আগেই টের পেয়েছে। এখন খুব ভালোভাবে অনুভব করতে পারে ও আরমানকে। আরমান ওর কাছাকাছি থাকলে বা পিছনে থাকলে ঘুরে দেখার প্রয়োজন পড়ে না। আরমানের এই ছোঁয়াটাও স্পষ্টভাবে চিনে গেছে এই 2 দিনে। আরমানের কথায় মায়া আরও ছটফট করতে শুরু করল। ঝাঝালো কণ্ঠে বলল, একদম বউ বলবেন না আমায়। আমি আপনার বউ নয়। আর এভাবে ধরেছেন কেন, ছাড়ুন। আরমান ভ্রু কুঁচকে বলল, বউকে বউ বলবো না, বউকে জড়িয়ে ধরব না, তো কাকে বউ বলবো? কাকে জড়িয়ে ধরব? মায়া, যাকে ইচ্ছা বউ বলুন, যাকে ইচ্ছা জড়িয়ে ধরুন, তবে আমাকে নয়। আরমান, আচ্ছা বউ বলবো না, মায়াবতী ডাকব তাহলে। এটা আমার খুব পছন্দের ডাক। আর তোমার কথা মতো যাকে ইচ্ছে হয়েছে তাকেই তো জড়িয়ে ধরেছি। মায়া তখনও ছটপট করছিল নিজেকে ছাড়ানোর উদ্দেশ্য। কিন্তু এই স্বাস্থ্যবান পুরুষটার কাছেও একটা পাখির ছানার মতো। তাই আরমানের সাথে পেরে না উঠে বিরক্ত হয়ে হার মেনে নিল। আরমান ওকে ওইভাবেই জড়িয়ে ধরে রেখে টেনে নিয়ে গেল বারান্দায় থাকা কাউচের কাছে। নিজে কাউচে বসে মায়াকে নিজের কোলে বসিয়ে নিল। শক্ত করে 2 হাত দিয়ে মায়ের পেট জড়িয়ে ধরে রাখল। আরমান, চলো তোমাকে আজ মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার পুরো গল্পটা শোনাই। হঠাৎই মায়া সবকিছু ভুলে গিয়ে খুশিতে লাফিয়ে উঠল। সত্যি শোনাবেন? আরমান, হুম। মায়া নড়েচড়ে ভালো করে বসল আরমানের কোলের উপর। আরমান মনে মনে হাসল কিছুটা। এরপর সেই পিচ্ছি মায়াবতীর সাথে প্রথম দেখা হওয়ার ঘটনা বলতে শুরু করল। আরমান একটু একটু করে বলছে আর মায়া এটা ওটা জিজ্ঞাসা করছে। এই যেমন, ওরা দার্জিলিং কেন গিয়েছিল? কে কে গিয়েছিল? সেই দিন ভোর সকালে আরমান কেন একা গাড়ি নিয়ে বের হলো? ও নিজেই বা একা কেন অত সকালে বেরিয়ে গেল? কেউ আটকায়নি কেন? এমন অনেক প্রশ্ন করছে মায়া আরমানকে বলার মাঝখানে থামিয়ে। আরমানও বিরক্ত না হয়ে খুশি মনে মায়ার সব প্রশ্নের উত্তর দিচ্ছে। এইভাবে অনেকটা রাত কেটে গেল। মায়া নিজের শরীরটাকে আরমানের বুকে এলিয়ে দিয়েছিল। ধীরে ধীরে ওইভাবেই ঘুমিয়ে পড়ল। আরমান বেশ কিছুক্ষণ ওইভাবেই নিজের মায়াবতীর মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল। এরপর ওকে খুব সাবধানে নিজের কোলে তুলে রুমে নিয়ে বেডে শুইয়ে দিল। এসির টেম্পারেচার ঠিক করে একটা হালকা চাদর গায়ে দিয়ে দিল যত্ন সহকারে। শেষে মায়ার কপালে ভালোবাসা পোর্স দিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে গেল রুম থেকে।